মাধ্যমিকের ইংরেজির শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার ধরে মডেল পেজ প্র্যাকটিস করা। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা বেছে নিয়েছো নতুন এবিটি এ টেস্ট পেপারটা থেকে। টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজির পেজগুলো কোথায় কোথায় আছে। ইংরেজির পেজগুলো এখানে রয়েছে। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 114। এর আগে পেজ নাম্বার 19, 68 বা 92 এই তিনখানা মডেল পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আজকে আমরা 4 নম্বর পেজ নাম্বার 114 আলোচনা করব। পুরো পেজটাই আলোচনা হবে, মানে সিন আনসিন গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আমরা পেজ নাম্বার 114তে এসে গেছি। একটা ইংরেজি পেজ রয়েছে, একের দাগে একটা সিন দেওয়া আছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন আইল্যান্ডে আবহাওয়া সর্বদাই ভালো থাকে। When it is fine, the harbor is blue and calm. যখন আবহাওয়া ভালো থাকে গোটা বন্দরটাকে বা ওই দ্বীপটাকে সুন্দর দেখায়, নীল দেখায়, শান্ত দেখায়। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, হালকা মৃদুমন্দা বাতাস বইতে থাকে আর ছোট ছোট ঢেউ থাকে সমুদ্রে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে কাইট, ওখান থেকে। টেক্সট তোমাদের সকলের পড়া আছে, টেক্সট আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে কিছু এমসিকিউ রয়েছে। এর আগে দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ, ঘুড়িটা ছিঁড়ে গেছিল কারণ কি? কারণটা হচ্ছে ফিলিপাস এলবো ওয়েন্ট থ্রু ইট। কারণ ফিলিপ্পা যখন ঘুড়িটা আনতে গেছিল তখন সে পড়ে গেছিল, তার কনুইটা ঘুড়ির মধ্যে ঢুকে গেছিল। বি দাগে ব্যাক অন দ্য আইল্যান্ড, ফিলিপ্পা অ্যান্ড হার ব্রাদার মেড প্লেন্টি অফ কাইটস। আইল্যান্ডে ফিরে এসে, এখানে আইল্যান্ড বানান ভুল দিয়েছে, ইনল্যান্ড হয়ে গেছে, ওটা উত্তর হবে আইল্যান্ড। ওই দ্বীপে ফিরে এসে ফিলিপ্পা এবং তার দাদা তারা কি বানিয়েছিল? প্লেন্টি অফ কাইটস, প্রচুর ঘুড়ি বানিয়েছিল। সি দাগে দ্য কাইট সেলড অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড, ঘুড়িটা উড়ে চললো কোন দিকে? মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের দিকে। ডি দাগে ক্লড লার্নড হাউ টু মেক কাইটস ফ্রম এ বয় ইন দ্য মেনল্যান্ড। ক্লড শিখেছিল ঘুড়ি কি করে বানাতে হয়, কার কাছ থেকে? না মেনল্যান্ডের একটা ছেলের কাছ থেকে। আর ই দাগে টু রিপেয়ার দ্য কাইট দে ইউজড এ বা অ্যান ওল্ড লেটার, ঘুড়িটাকে সারানোর জন্য তারা একটা পুরনো চিঠি ব্যবহার করেছিল। অনেকে তোমরা রেড পেপারকে মারার চেষ্টা করবে। রেড পেপার তারা ব্যবহার করেছিল ঘুড়িটা তৈরি করার সময়, কিন্তু রিপেয়ার করার সময় তারা ওল্ড লেটার ইউজ করেছিল। অপশন নাম্বার 3 ওল্ড লেটার। বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। একের দাগে দ্য ওল্ড লেটার ওয়াজ লাইং, পুরনো চিঠিটা পড়েছিল কোথায় বা পুরনো চিঠিটা রাখা ছিল কোথায়? শূন্যস্থানে লিখবে অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। দুইয়ের দাগে ক্লড অ্যান্ড ফিলিপ্পা অ্যাজ শিপরেকেড মেরিনার্স, ক্লড এবং ফিলিপ্পা ওই ভাঙা জাহাজের নাবিকের মতো করে তারা কি করত? শূন্যস্থানে লিখবে উড প্লে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, মানে তারা ওই একে অপরকে ঘুড়ি দিয়ে সিগন্যাল দেওয়ার খেলা খেলতো। তিনের দাগে দে হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ, তাদের কাছে ঘুড়ি ছিল যেটা ছিল বিগ অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার। বিগ থেকে পেপার অব্দি, এটা 3 নম্বর শূন্যস্থানে বসবে। তারপরে কিছু ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ক্লড লুকড স্মার্ট হোয়েন দ্য কর্ড স্ন্যাপড, যখন ঘুড়ির দড়িটা ছিঁড়ে গেছিল বা সুতোটা ছিঁড়ে গেছিল তখন ক্লডকে খুব স্মার্ট দেখাচ্ছিল। কথাটা ভুল, ফলস। ক্লড বোকার মতো দাঁড়িয়েছিল সুতোর লাটাই হাতে নিয়ে। সাপোর্টিং হবে অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, অ্যান্ড দেয়ার থেকে ফুলিশ অব্দি, এটা প্রথম সাপোর্টিং স্টেটমেন্ট। দুয়ের দাগ আছে দ্য কাইট সোড লাইক এ বার্ড ইন দ্য উইন্ড, ঘুড়িটা উড়ে চললো বাতাসে পাখির মতো। কথাটা ঠিক, ট্রু, টি লিখলাম। সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, উই থেকে বার্ড অব্দি। সাপোর্টিং স্টেটমেন্টে তুমি কিছু পাল্টাতে পারবে না, মানে টেক্সটের যে লাইনটা আছে হুবহু লাইনটা তুলতে হবে, খালি দেখতে হবে সেই লাইনটা আমার উত্তরকে সমর্থন করছে কিনা। দুইয়ের দাগ একটা পোয়েম দিয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্রে বা নিরালা আকাশে। এটা আমাদের নেওয়া হয়েছে সি ফেভার থেকে। লেসন নাম্বার 6 আছে ওই পোয়েমটা, জন মেসফিল্ডের লেখা। তো পোয়েমটা আর পড়ছি না, তোমাদের সকলের পড়া আছে, প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। একের দাগে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, মানে চলমান যে স্রোত তার ডাকটা কিরকম? না বন্য পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক, তাহলে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, অপশন নাম্বার এ। দুইয়ের দাগে টু স্টিয়ার দ্য বোট দ্য পোয়েট আস্কস ফর এ স্টার, ওই জাহাজটাকে বা নৌকাটাকে দিশা দেখানোর জন্য কবি কাকে চাইছেন? একটা নক্ষত্রকে চাইছেন, অপশন নাম্বার বি। তিনের দাগে দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ গ্রে, সমুদ্রের বুকে যে কুয়াশা থাকবে তার রংটা কি হবে? না ধূসর কালারে হবে, অপশন নাম্বার সি গ্রে। চারের দাগে দ্য পোয়েট ওয়ান্টস টু স্টার্ট হিজ ভয়েজ অ্যাট ডন, কবি তার সমুদ্র যাত্রা শুরু করতে চাচ্ছেন কখন? ভোরবেলা, ডন, ডন মানে ভোরবেলা। দুখানা প্রশ্ন আছে। একের দাগে হোয়াট কাইন্ড অফ এ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর হিজ জার্নি টু দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য কবি কি রকম দিন চাইছেন? যারা দুর্বল আছে এই লাইনটা তুলে দেবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এখানে শুধু পুরো লাইনটাই লিখবে, খালি আইয়ের জায়গায় দ্য পোয়েট লিখবে। অল দ্য পোয়েট আস্ক, এখানে ইজ এস করে দেবে, আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং,
তাহলে এই লাইনটা তুলবে, খালি আইটা কেটে দা পোয়েট করবে আর আস্কের সঙ্গে এস যোগ করে দেবে। যারা একটু দুর্বল আছো, ইংরেজি বাক্য গঠনে একটু সমস্যা বোধ করো, তাদের জন্য এইভাবে উত্তরটা লিখলে হবে, 2 এর মধ্যে 1 নাম্বার পাবে। কিন্তু যারা 2 এর মধ্যে 2 পেতে চাইছো, তাকে একটু নিজের ভাষায় লিখতে হবে। তখন সে কিভাবে লিখবে? তখন সে লিখবে দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং ফর হিজ জার্নি টু দ্য সি। একটু শুনে শুনে খাতায় নোট করে নাও, তবে একবার পড়বে, দেখবে সহজে পড়া হয়ে যাবে। এমন খুব একটা কঠিন উত্তর কিন্তু নয়। আর 2 এর দাগ আছে হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য স্কাই। সমুদ্র এবং আকাশ এটাকে বিবরণ দেওয়ার জন্য কবি কিন্তু লোনলি কথাটা ইউজ করেছেন। তাহলে লোনলি শব্দটা এখানে মাহাত্ম্যটা কি, কেন এই শব্দটা কি বিবরণ দিচ্ছে? আমরা লিখবো দ্য ওয়ার্ড লোনলি ডেসক্রাইবস দ্য পোয়েটস ডিজায়ার ফর লং ভয়েজেস উইদাউট নোবডি অ্যারাউন্ড টু ডিস্টার্ব হিম। এই লোনলি শব্দটা এখানে বিবরণ দিচ্ছে যে কবির যে তীব্র বাসনা রয়েছে দীর্ঘ সমুদ্র ভ্রমণে যাবেন, কিন্তু আশেপাশে ডিস্টার্ব করার মতো যেন কেউ না থাকে। তো এটাকে বোঝানোর জন্য তিনি লোনলি ওয়ার্ডটা ইউজ করেছেন। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। ভুবনেশ্বর থেকে লেখা হচ্ছে, মেনি উইমেন হেলিং ফ্রম হাম্বল ব্যাকগ্রাউন্ডস আর ওয়ার্কিং ইন ট্রাইবাল ডমিনেটেড ডিস্ট্রিক্টস টু হেল্প দেয়ার ভিলেজার্স টু গেট ফুড, রোডস, ব্রিজেস, গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড এডুকেশন। অনেক মহিলা আছে যারা একটা নম্র ভদ্র ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, মানে ভদ্র সমাজ থেকে, ভদ্র পরিবার থেকে, নামকরা রেপুটেড কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। তাদের হয়তো খেটে কাজ করার কথা নয়, বসে বসে খাওয়ার কথা, যথেষ্ট রোজগার সুনাম সবই তাদের আছে। তবু সেই সমস্ত পরিবারে অনেক মহিলা আছে যারা কাজ করছে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, উদারতা দেখে তারা কাজ করছে। কিছু কোথায় কাজ করছে না, ট্রাইবাল ডমিনেটেড ডিস্ট্রিক্ট, মানে কি আদিবাসী অধ্যুষিত এলাকা, আদিবাসী অধ্যুষিত জেলা। আমাদের পশ্চিমবঙ্গে 2-1টা জেলা আছে যেখানে আদিবাসী লোকেদের বসবাস বেশি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলো। তো এই আদিবাসী অধ্যুষিত জেলাগুলোতে ওই মহিলাগুলো কি কাজ করছে, কি জন্য? টু হেল্প দেয়ার ভিলেজার্স, তারা ওই দেশে ওই গ্রামবাসীদেরকে সাহায্য করতে চাইছে। টু গেট গুড রোডস, যাতে তারা ভালো রাস্তা পেতে পারে, ব্রিজেস মানে পুল, সেতু এগুলো পেতে পারে, আর সরকারি সমর্থন, সরকারি সাহায্য এগুলো পেতে পারে, এবং সঠিক শিক্ষা পেতে পারে। তাই ওই সমস্ত আদিবাসীর গ্রামে গিয়ে এই মহিলারা কিন্তু গ্রামবাসীকে সাহায্য করছে। দে আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। তোমরা বলবে এটা নতুন কি কথা, সমস্ত এমএলএ এমপিদেরকে এই কাজগুলো করতে হয়, পঞ্চায়েত প্রধানকে এগুলো কাজ করতে হয়। তবে তারা কারা? তারা হচ্ছে ইলেক্টেড ক্যান্ডিডেট, মানে তারা কিন্তু ভোটে জিতে আসা প্রার্থী। কিন্তু এই যে মহিলারা কাজ করছে ওরা কেউ কিন্তু নির্বাচনে জিতে আসা প্রতিনিধি নয়, অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কোনো সমাজকর্মী বা সমাজবাদী এরকম কেউ, তা ভুলেও তারা তা নয়। বাট দেয়ার উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার পিয়ার্স মেক দেম ডিফারেন্ট ফ্রম আদার্স। কিন্তু তাদের যে তীব্র ইচ্ছা শক্তি, উইল মানে ইচ্ছা শক্তি, আর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, এই যে অন্যদেরকে সাহায্য করতে গেলে যে ইচ্ছা শক্তি লাগে, আত্মবিশ্বাস লাগে, এগুলো তাদের মধ্যে রয়েছে। আর এগুলোই তাদেরকে অন্যদের থেকে আলাদা বানাচ্ছে। দে আর চেঞ্জ এজেন্টস অব দ্য সোসাইটি। আর এই মহিলারা এরাই কিন্তু সমাজের পরিবর্তনশীল নারী, পরিবর্তনকারী নাগরিক। টাইমস অফ ইন্ডিয়া, TOI মানে টাইমস অফ ইন্ডিয়া, মেট some of them at an event journey of young community leaders issues and challenges। এই টাইমস অফ ইন্ডিয়া এই সমস্ত কয়েকটা মহিলাদের সঙ্গে দেখা করেছিল। কোথায়? কোনো একটা ইভেন্টে, কোনো একটা ফাংশনে, কোনো একটা অনুষ্ঠানে। আর সেই ফাংশনের নাম ছিল জার্নি অফ ইয়াং কমিউনিটি লিডার্স ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস। এটা ফাংশনের নাম, প্রোগ্রামের নাম। এটা আয়োজন করছিল কারা? অর্গানাইজড বাই দ্য সেন্টার অফ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এই সেন্টার অফ ইউথ মানে এটা সংস্থার নাম, যাকে সংক্ষেপে CYSD বলে। এই সংস্থার দ্বারা আয়োজিত এই ফাংশনের অনুষ্ঠানে এই সমস্ত মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিকদের। আর এটা হয়েছিল কবে না? স্যাটারডে, শনিবার দিন হয়েছে। দে ওয়ার ফ্রম ট্রাইবাল ডমিনেটেড ডিস্ট্রিক্টস ইনক্লুডিং কোরাপুট, রায়গড়া, মালকানগিরি, কালাহান্ডি অ্যান্ড কেওনঝড়। এই যে মহিলাদের কথা বলা হচ্ছে, এরা এসেছে সেই আদিবাসী অধ্যুষিত জেলাগুলো থেকে, তাদের বাড়িগুলো ওই সমস্ত জেলাতে। সে কটা জেলার নাম দেওয়া আছে, কোরাপুট, রায়গড়া, তার সঙ্গে মালকানগিরি, তার সঙ্গে কালাহান্ডি, কেওনঝড়, এই সমস্ত জেলাতে তাদের বাড়ি। এবার কয়েকটা মহিলাদের সম্পর্কে জেনে নেব। এরকম মহিলা যারা উদারতার সঙ্গে লোকেদের হেল্প করছে। একটা মহিলা হচ্ছে জেমি খোসলা, এ নেটিভ অফ সিসিয়াগুড়া ভিলেজ ইন কোরাপুট ডিস্ট্রিক্ট সেড। এই জেমি খোসলা বলে একটা মহিলা, যার কোরাপুট জেলার সিসিয়াগুড়া গ্রামে তার বাড়ি। সে বলল যে সি ফাউন্ড মেনি ড্রপড আউট স্টুডেন্টস ফ্রম হার ভিলেজ। সে দেখলো যে আমাদের গ্রামে, মানে তার গ্রামে সে দেখেছে অনেকগুলো ড্রপড আউট ছাত্রছাত্রীদেরকে। এই ড্রপড আউট মানে কি? যারা মাঝপথে পড়া বন্ধ করে দিয়ে বিভিন্ন কাজে লেগে পড়েছে। ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সে দেখতে পেয়েছে তার গ্রামে অ্যান্ড নিয়ার বাই লোকালিটিজ, এবং কাছের এলাকাগুলোতে, অ্যান্ড ট্রাই টু সেন্ড দেম ব্যাক টু স্কুল, এবং চেষ্টা করেছে তাদেরকে পুনরায় ফেরত স্কুলে পাঠাতে। I persuaded parents of the dropped out school kids
ওই পড়া বন্ধ করে দেওয়া স্কুলের যে বাচ্চা তাদের বাবা মার সাথে আমি কথা বলেছি, ওনাদেরকে উৎসাহিত করেছি, পারসুয়েডেড মানে উৎসাহিত করেছি। দে ওয়ার গ্রেজিং গোডস ক্যাটেল, তবে এরা পড়া বন্ধ করে করছেটা কি না, ওই সমস্ত ড্রপড আউট ছাত্রছাত্রীরা ওরা পড়া বন্ধ করে দিয়ে তারা ছাগল চড়াচ্ছে, গবাদি পশু চড়াচ্ছে, অ্যান্ড হেল্পিং দেয়ার প্যারেন্টস এট হোম, এবং বাড়িতে তাদের বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করছে। আই সাকসিডেড ইন মাই এন্ডিভার, তবে আমি সফল হয়েছি আমার নিজস্ব প্রচেষ্টাতে, সি অ্যাডেড, তিনি একথা বলেন। This 23-year-old girl could not continue study after her class 12 due to the financial constraints. এই 23 বছর বয়সী এই মেয়েটা নিজের পড়াশোনা ক্লাস 12 অবধি চালিয়ে আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি বিভিন্ন আর্থিক অসঙ্গতির কারণে। জেমি collaborates with teachers and the school management committee to amplify her efforts. এবার জেমি একা একা এত অসাধ্যকে সাধন করতে পারবে না, তাকে কি করতে হয়েছে, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এবং স্কুলের যে এমসি ম্যানেজিং কমিটি তার সাথে তাকে কোলাবোরেট করতে হয়েছে, মানে সংযোগ সাধন করতে হয়েছে তার এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য। ইন দ্য হার্ট অফ সিসিয়াগুড়া ভিলেজ জেমি স্ট্যান্ডস অ্যাজ এ বিকন অফ হোপ। আজকে এই জেমি খোসলা তার এই প্রচেষ্টার জন্য তার নিজের গ্রাম সিসিয়াগুড়া যে গ্রামটা, সেই গ্রামে সে আজকে আশার আলো, আশার রশ্মি হয়ে দাঁড়িয়েছে, আশার কিরণ হয়ে দাঁড়িয়েছে। লচ্ছি পাঙ্গি, এ নেটিভ অব মাথাপাড়া ভিলেজ ইন কোরাপুর ডিস্ট্রিক্ট, কোরাপুর জেলার মাথাপাড়া গ্রামের একজন বাসিন্দা লচ্ছি পাঙ্গি said there is a rivulet between her villages and her neighboring village. সে বলছে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের মাঝখানে একটা ছোট্ট নদী আছে, বিকজ অফ দিস লো লাইং এরিয়া, কিন্তু ওই এলাকা পুরোটা নিচু, মানে সমুদ্রতল থেকে অনেকটা নিচু। বিটুইন দ্য টু লোকালিটিজ, এই দুটো এলাকার মাঝখানে, রেন প্লেজ হ্যাভক হেয়ার বাই স্ন্যাপিং কমিউনিকেশন বিটুইন দ্য ভিলেজেস, সেখানে বর্ষাকালে কিন্তু বর্ষা একটা প্রবল ক্ষয়ক্ষতি করে দেয়, দুটো গ্রামের মধ্যে যোগাযোগ বা সমন্বয়টাকে তারা ছিন্ন করে দেয়। দ্য নেবারিং ভিলেজ ওয়াজ সাফারিং আ লট, এতে পার্শ্ববর্তী গ্রামগুলো প্রচন্ডভাবে ভুগছে। পাঙ্গি ডিসাইডেড দ্যাট সি উড ডু সামথিং ফর দিস, তখন পাঙ্গি সিদ্ধান্ত নিয়েছিল সে কিছু একটা করবে এর জন্য। সে বলছে আই ডিসকাসড উইথ উইমেন গ্রুপস, আমি মহিলা গ্রুপদের সাথে কথা বলেছি। টক টু দ্য মেন অফ দ্য ভিলেজেস, গ্রামের পুরুষ মানুষদের সাথে কথা বলেছি, টু টেক আপ দ্য কেস, এই কেসটাকে হ্যান্ডেল করার জন্য। অ্যাজ আই ওয়াজ নিউলি ম্যারিড, তবে যেহেতু আমি নববিবাহিত ছিলাম, মাই ইনলজ ওয়ার ফিলিং আনইজি হোয়াইল ডুইং দিজ ডিসকাশনস, আমি যখন খোলামেলাভাবে আলোচনাগুলো করতে বাইরে বেরোচ্ছি, তাতে আমার শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু অস্বস্তি বোধ করেছে, এটাকে সহজভাবে নেয়নি। বাট দে আন্ডারস্টুড দিস ল্যাটার, কিন্তু পরবর্তীকালে ওনারা বুঝেছেন। আই অ্যালং উইথ দ্য ভিলেজ পিপল কনস্ট্যান্টলি ফলোড আপ দিস ম্যাটার উইথ গভর্নমেন্ট অফিসিয়ালস, আমি গ্রামবাসী লোকেদেরকে সাথে নিয়ে লাগাতার কন্টিনিউয়াসলি এই বিষয়টাকে চালিয়ে গেছি, সরকারি অফিসিয়ালদের সাথে কথা বলেছি। ফাইনালি এ ব্রিজ অ্যালং উইথ এ রোড ওয়াজ কমপ্লিটেড উইদিন এ ইয়ার, কিন্তু অবশেষে একটা বছরের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়েছে, সঙ্গে রাস্তাও তৈরি হয়েছে। দ্য প্রবলেম ওয়াজ সলভড, এতে সমস্যাটা সমাধান হয়েছে, সি অ্যাডেড, তিনি যোগ করে এই কথা বললেন। ভাগাবালি মাঝি হু হেলস ফ্রম রামপুর ভিলেজ ইন কোরাপুট ডিস্ট্রিক্ট, কোরাপুর জেলার রামপুর গ্রামের বাসিন্দা ভাগাবালি মাঝি সেড, তিনি বলেন যে সি ওয়ান্টেড টু হেল্প রুরাল উইমেন সো দ্যাট দে ক্যান আর্ন সাম মানি, তিনি বলছেন যে আমি গ্রামের মহিলাদেরকে সাহায্য করতে চেয়েছিলাম যাতে তারা কিছু পয়সা উপার্জন করতে পারে। আই কোলাবোরেটেড উইথ দ্য লোকাল হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার অফিসার্স টু এনগেজ উইমেন ইন নার্সারি অ্যান্ড ফার্মিং অ্যাক্টিভিটিজ, আমি কি করেছিলাম, কোলাবোরেট করেছিলাম, সমন্বয় সাধন করেছিলাম, যোগাযোগ করেছিলাম। এই হর্টিকালচার মানে কি, উদ্যান, বাগান যারা বানায়, বাগান বানানোর যে শিক্ষাটা তাকে হর্টিকালচার বলে, আর এগ্রিকালচার মানে চাষবাস। এই হর্টিকালচার এগ্রিকালচারের যে অফিসাররা তাদের সঙ্গে কথা বলেছি যাতে মহিলাদেরকে নিযুক্ত করা যায় বিভিন্ন নার্সারিতে এবং চাষের কাজে। আই অলসো এনকারেজ দ্য সেলফ হেল্প গ্রুপস টু ডু ফিশ ফার্মিং, আমি এসএইচজি গুলোকে মানে সেলফ হেল্প গ্রুপগুলোকেও উৎসাহিত করেছি তারা যাতে ফিশ ফার্মিং মানে মাছের চাষ করে। নাও দ্য ভিলেজ হ্যাজ 3 এসএইচজি ওন্ড পন্ডস, এখন আমাদের গ্রামে কিন্তু 3টা এসএইচজিদের দখল করা 3খানা পুকুর রয়েছে। I sensitize people about government schemes and help them to get benefit out of it, she added. তিনি এটাও বললেন আমি লোকেদেরকে বোঝাই এই সরকারি প্রকল্পগুলো সম্পর্কে এবং তাদের সাহায্য করি তারা যাতে সরকারি প্রকল্প থেকে সাহায্য পেতে পারে, she added, তিনি একথা যোগ করে বলেন। যমুনা প্রধানী, a native of Noren village from Titilagod block, said she sensitizes people about scourge of child marriage and stopped such cases in her area. যমুনা প্রধানী, তিনি হচ্ছে নরেন গ্রামের বাসিন্দা, তিনি সেই বালাঙ্গীর টিটিলিগড় ওই ব্লকের অন্তর্গত। তিনি লোকেদেরকে সতর্ক করেছেন, বুঝিয়েছেন এই বাল্য বিবাহের যে আতঙ্ক সেটা সম্পর্কে, এবং তিনি বন্ধ করেছেন এরকম কিছু কেসগুলো তার এলাকাতে। সিন্স চাইল্ডহুড, বাচ্চাকাল থেকে আই হ্যাভ বিন ইন্টারেস্টেড ইন হেল্পিং পিপল, আমি কিন্তু বরাবরই ইন্টারেস্টেড থেকেছি লোকেদেরকে সাহায্য করতে। পিপল লাভ মি ফর মাই ওয়ার্ক, লোকেরা আমাকে আমার কাজের জন্য ভালোবাসে, সি অ্যাডেড, তিনি কথা বললেন। জগদানন্দ, অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ সিওয়াইএসডি, সিওয়াইএসডির একজন সক্রিয় কর্মী এবং তার সঙ্গে সেক্রেটারি, তার নাম হচ্ছে জগদানন্দ। তিনি বললেন দেয়ার আর প্লেথারা অফ প্রোগ্রামস অ্যান্ড স্কিমস অফ গভর্নমেন্টস টু অ্যাড্রেস
several issues and touch each segment of the society. তিনি বলছেন সরকারি অনেক প্রকল্প আছে, অনেক প্রোগ্রাম আছে সমাজে প্রত্যেকটা স্তরের মানুষকে সাহায্য করার জন্য। The only problem is implementation deficit. কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এতগুলো প্রকল্প সবগুলো বাস্তবায়ন হয় না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। It is a limitation of the government. সরকারের এটার সীমাবদ্ধতা এটা। These change agents will solve this issue. তবে এই যে চেঞ্জ এজেন্ট, এই যে নারীরা, এই যে মানুষরা যারা স্ব ইচ্ছায় এগিয়ে আসছেন সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য, ইনারা হচ্ছেন চেঞ্জ এজেন্ট, আর ইনারাই এই সমস্যাকে সমাধান করতে পারবেন। They should be groomed at every village and panchayat to help their own people to get government facilities. আর এদেরকে সত্যিকারে গ্রুম করতে হবে, মানে এদেরকে লালন পালন করে এদেরকে আরো বড় করতে হবে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে, যাতে তারা নিজেদের লোকগুলোকে সরকারি প্রকল্প পেতে সাহায্য করতে পারে। He added, তিনি একথা বললেন। Adapted from an article published in the Times of India dated 23rd March 2024. 2024 সালে 23শে মার্চ টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেলে প্রকাশিত হয়েছিল এই অংশটা। আমরা এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য উইমেন হাইলাইটেড ইন দ্য প্যাসেজ ইজ। এই প্যাসেজে যে সমস্ত মহিলাদেরকে হাইলাইট করা হলো তাদের মূল বৈশিষ্ট্যটা কি না, দে হ্যাভ দ্য উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার কমিউনিটিজ। কারণ ওনাদের ইচ্ছা শক্তি আছে এবং আত্মবিশ্বাস আছে তাদের সম্প্রদায়ের লোকজনকে সাহায্য করার জন্য। এটাকেই হাইলাইট করা হয়েছে এই প্যাসেজে। অপশন নাম্বার সি। আর দুয়ে দেখা গেছে জেমি খোসলা ওয়ার্কড ইন। জেমি খোসলা কাজ করতো কোথায় না, কোরাপুট জেলার বাসিন্দা, সেখানে সে কাজ করেছে। আর তিনের দাগে উইথ দ্য হেল্প অব দ্য ভিলেজার্স লাচি পাঙ্গি, গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাচি পাঙ্গি কি করেছে না, গট এ ব্রিজ বিল্ট, সে একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। একটা নদী ছিল, নদীর উপর ব্রিজ বানিয়েছে। চারে দাগে অ্যাকর্ডিং টু জগদানন্দ দ্য লিমিটেশন অফ দ্য গভর্নমেন্ট ইজ। জগদানন্দের কথা অনুযায়ী এই গভর্নমেন্টের লিমিটেশনটা কিরকম না, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেফিসিট। সরকার প্রকল্প অনেক তো নিচ্ছে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, বাস্তবায়নের সমস্যা রয়েছে। পাঁচে দাগে দ্য মেন থিম অফ দ্য প্যাসেজ ইজ। এই প্যাসেজে মেন থিমটা কি, উত্তর হচ্ছে দ্য রোল অফ দ্য উইমেন অ্যাজ এ চেঞ্জ মেকার্স। এই প্যাসেজে মূলত বলা হয়েছে মহিলারা, তাদের কিছু ভূমিকা রয়েছে, তারা চেঞ্জ মেকার, মানে সমাজে বেশ কিছু সমস্যাকে তারা সমাধান করছে, পরিবর্তন আনতে চাইছে তারা। আর ছয়ের দাগে দ্য পার্সন হু ওয়ার্কড টুয়ার্ডস স্টপিং চাইল্ড ম্যারেজ ইন হার ভিলেজ ইজ। আর যে ব্যক্তি তার গ্রামে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করলেন সে মহিলার নামটা কি, উত্তর হচ্ছে যমুনা প্রধানী। তার নাম হচ্ছে যমুনা প্রধানী, অপশন নাম্বার এ। এবার আমরা ট্রু ফলসে যাব। তিনখানা ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে দেখছে ভাগাবালি মাঝি ফোকাসড অন প্রোভাইডিং হেলথ কেয়ার ফেসিলিটিজ ইন হার ভিলেজ। ভাগাবালি মাঝি কিন্তু মূলত আলোকপাত করছিলেন কি করে স্বাস্থ্য সংক্রান্ত ফেসিলিটি অফার করা যায় তার গ্রামে। কথাটা ভুল, ভাগাবালি মাঝি কিন্তু এ কাজ করছিলেন না, তিনি স্বাস্থ্য চাইছিলেন না, তিনি চাইছিলেন মহিলারা সবাই ইনকাম করুক। তাহলে ফলস হবে, এফ লিখলাম। আর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, সি ওয়ান্টেড টু হেল্প রুরাল উইমেন সো দ্যাট দে ক্যান আর্ন সাম মানি। এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 1। আর 2 এর দাগেছে জেমি খোসলা ওয়াজ এ হাইলি এডুকেটেড গার্ল। জেমি খোসলা একজন প্রচন্ড উচ্চ শিক্ষিত একজন মেয়ে। কথাটা ভুল, ফলস, সে ক্লাস 12 অব্দি পড়াশোনা করেছে, তাই না। সেক্ষেত্রে সাপোর্টিং হবে দিস 23-year-old গার্ল কুড নট কন্টিনিউ স্টাডি আফটার হার ক্লাস 12 ডিউ টু ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 2। আর 3 এর দাগে আছে লাচি পাঙ্গি কনভিন্সড হার ইন লজ টু হেল্প হার ফাইট ফর এ ব্রিজ। লাচি পাঙ্গি কিন্তু তার পরিবারের যে শ্বশুরবাড়ির লোকেজন তাদেরকে কনভিন্স করাতে পেরেছিল যে আমি ফাইট করছি একটা ব্রিজ বানানোর জন্য, এবং সে কাজে সে সফল হয়েছিল। অবশ্যই ঠিক, টি লিখলাম। আর সাপোর্টিং দেবো বাট দে আন্ডারস্টুড দিস ল্যাটার। এই অংশটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট 3। আর এখানে 4খানা প্রশ্ন আছে। একে দেখে হাউ ডিড ভাগাবালি মাঝি হেল্প উইমেন ইন হার ভিলেজ আর্ন মানি। ভাগাবালি মাঝি তার গ্রামের মহিলাদেরকে পয়সা উপার্জন করতে কি করে সাহায্য করেছিল। আমরা এই 3টা লাইন তুলতে পারি, তবে লেখার সময় আই লিখবো না, এই আইগুলোকে কেটে আমরা ভাগাবালি মাঝি করবো। তাহলে ভাগাবালি মাঝি কোলাবোরেটেড উইথ লোকাল হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার অফিসার্স টু এনগেজ উইমেন ইন দ্য নার্সারি অ্যান্ড ফার্মিং অ্যাক্টিভিটিজ, এটা তুলবে। তারপরে এখানে আই পাল্টে সি লিখবে। সি অলসো এনকারেজ দ্য সেলফ হেল্প গ্রুপস টু ডু ফিশ ফার্মিং। নাও দ্য ভিলেজ হ্যাজ 3 SHG ওন্ড পন্ডস। তাহলে এটা এখান থেকে একটু তুলে দেবে। এখানে আই পাল্টে লিখবে ভাগাবালি মাঝি, আর এখানে আই পাল্টে লিখবে সি। দিলে তোমাদের এই লাইনটা লিখলে তোমাদের একের দাগের উত্তর হয়ে যাবে। আর 2 দেখে হোয়াট চ্যালেঞ্জ ডিড লাচিপাঙ্গি অ্যাড্রেস ইন আর ভিলেজ। লাচিপাঙ্গি যে গ্রামে বাস করতো সেখানে কি কি মোকাবিলা ছিল, কি কি চ্যালেঞ্জ ছিল। তার উত্তর লিখবো দেয়ার ওয়াজ এ রিভুলেট ইন হার ভিলেজ হুইচ ওয়াজ ফ্লাডেড ইন রেন। দেয়ার ওয়াজ নো ব্রিজ ওভার ইট, সো কমিউনিকেশন ওয়াজ লস্ট ইন এভরি রেনি সিজন। আর 3 এর দাগে আছে হোয়াট ওয়াজ দ্য ইভেন্ট হোয়ার দিজ উইমেন ওয়ার রিকগনাইজড অ্যাট। এই মহিলাদেরকে চিনিয়ে দেওয়া হলো, পরিচয় করিয়ে দেওয়া হলো কোন ফাংশনে, কোন ইভেন্টে। এটা লিখে দেবে টাইমস অফ ইন্ডিয়া মেট সাম অফ দেম অ্যাট অ্যান ইভেন্ট। ইভেন্টের নামটা হচ্ছে জার্নি অফ দ্য ইয়াং কমিউনিটি লিডার্স ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস। আর এটা আয়োজন করেছিল অর্গানাইজড বাই দ্য সেন্টার অফ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইন শর্ট CYSD, হিয়ার অন স্যাটারডে। 4 কোশ্চেন, হোয়াট মেক্স দিজ উইমেন ডিফারেন্ট ফ্রম আদার্স। এই মহিলারা বাকিদের থেকে আলাদা কোথায়,
কিভাবে কিভাবে কোন জিনিসটা এদেরকে বাকিদের থেকে আলাদা বানায়? উত্তর হচ্ছে দে আর নট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অর সোশ্যাল অ্যাক্টিভিস্ট বাট দেয়ার উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার পিয়ার্স টু মেক দেম ডিফারেন্ট ফ্রম আদার্স। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। ইফ আই ওয়ার ইউ আই উড নট সাইন দিস এগ্রিমেন্ট, মানে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এই এগ্রিমেন্টে আমি কখনোই সই করতাম না। আর 5 যে থাকে আর্টিকেল প্রিপোজিশন, ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজ টু ওয়েক আপ, ডোন্ট হিট দ্য স্নুজ বাটন, ডোন্ট কিপ অন লাইং ইন বেড। তো তোমার যখন ঘুম থেকে ওঠার কথা তখনই ঘুম থেকে ওঠো, ওই মোবাইল ফোনে অ্যালার্ম দিয়ে কখনো স্নুজ বাটনকে হিট করবে না যে আরো 10 মিনিট পরে উঠবো, এটা করবে না। কারণ 10 মিনিট যদি আরো বেশি ঘুমাবো বলে ঘুমাতে যাও দেখবে 1 ঘন্টা পরে ঘুম ভাঙছে। তাই ওই বিছানায় শুয়ে থাকাটাকে কন্টিনিউ করবে না। ওঠার কথা 6টায় তো 6টাতেই উঠবে, ঘুম ভাঙতে চাইবে না তবু ঘুম ভাঙাতে হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড 3খানা গ্রামার হচ্ছে। একের দাগে হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হবে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি। আর 2 দাগে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে, এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো আমরা উত্তরে লিখবো দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে। আর 3 দাগে সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, এখানে স্ট্রংটা অ্যাডজেক্টিভ আছে, এখানে নাউন ফর্ম করে সেন্টেন্সটাকে আবার লিখতে হবে। স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, সে যথেষ্ট শক্তিশালী ছিল এই সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য। তাহলে উত্তর হবে তার যথেষ্ট শক্তি ছিল এই সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য। তাহলে উত্তর হবে সি হ্যাড এনাফ স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। 3খানা ফেজাল ভাব আছে। হ্যাভ ইউ রেড, এখানে রেডটা V3 মানে থার্ড ফর্মে আছে, তো রিডের ফেজাল ভাব হচ্ছে গো থ্রু। গো থ্রু এখানে আছে কিন্তু আমরা থার্ড ফর্মে লিখবো, উত্তর লিখবো গান থ্রু। গো থ্রু লিখে দিলে কিন্তু নাম্বার পাবে না, গান থ্রু লিখতে হবে। দ্য ডিয়ার ওয়াজ চেজড, প্যাসিভে আছে, চেজড মানে V3 ফর্মে আছে, চেজড V3 মানে রান র্যান রান, তাই উত্তর লিখবো আমরা রান আফটার। RUN লিখবে কিন্তু, RAN লিখে দিলে নাম্বার পাবে না। আর শুড নট স্কর্ন দ্য বেগার, স্কর্ন মানে ঘৃণা করা, অবজ্ঞা করা, তাহলে লুক ডাউন আপন হবে, এটা V1 ফর্মে আছে, তো আমরা লিখে দেবো লুক ডাউন আপন। এবারে 4খানা ভোকাবুলারি দিয়েছে। এ স্মল স্ট্রিম অফ ওয়াটার, ছোট্ট নদী, তাকে আমরা রিভুলেট বলবো। ওয়ার্কস জয়েন্টলি অন অ্যান অ্যাক্টিভিটি অর প্রজেক্ট, এটাকে আমরা কোলাবোরেশন বলবো। আর ওয়াইড অ্যান্ড জেনারেল ডিস্ট্রাকশন, তাকে আমরা হ্যাভক বলবো। আর মেক সেন্সিটিভ, উত্তর হবে সেন্সিটাইজ। এই 4খানা ওয়ার্ড তোমরা আনসিন প্যাসেজে পেয়ে যাবে। এবার 7 দাগে রাইটিং স্কিল দিয়েছে। ইউজ দ্য ফলোইং হিন্টস, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাট এ সুইটেবল টাইটেল ফর ইট। কিছু হিন্টস দেওয়া আছে, ওটাকে ফলো করতে হবে, একটা স্টোরি লিখতে হবে, আর শেষে একটা মোরাল লেসন জুড়তে হবে, একটা টাইটেল দিতে হবে। 2 আন্টস মানে 2টো পিঁপড়া, গ্রেট ফ্রেন্ডস, তারা ভালো বন্ধু ছিল। 1 হার্ড ওয়ার্কিং, একজন ছিল কঠিন পরিশ্রমী। আদার লেজি, আরেকজন ছিল অলস। ফার্স্ট অ্যাডভাইস সেকেন্ড টু ওয়ার্ক হার্ড, প্রথম পিঁপড়া ওই অলস পিঁপড়াকে বলছে, অ্যাডভাইস করছে যে বাবু পরিশ্রম করবে। দ্য সেকেন্ড পেড নো হিট, তবে দ্বিতীয় পিঁপড়া মানে অলস পিঁপড়া সে কিন্তু মনোযোগ দিয়ে শুনলোই না কথাটা। রেনি সিজন কামস, একটা সময় বর্ষাকাল চলে আসে। সুগার গ্র্যানিউলস লোকেটেড, চিনির কিছু দানা, মানে একটা জায়গায় চিনি ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই চিনির কিছু দানা তারা দেখতে পেল। অল অ্যান্ডস ওয়েন্ট টু কালেক্ট সুগার, সমস্ত পিঁপড়া গেল একসঙ্গে চিনি সংগ্রহ করতে। সেকেন্ড ওয়ান ডান্সড অ্যারাউন্ড, আর দ্বিতীয় জন গেল না, সে চারদিকে ডান্স করতে লাগলো। হোয়েন অল রিটার্ন, যখন বাকি সমস্ত পিঁপড়া ফিরে চলে এলো তখন দ্য সেকেন্ড রিচড, তখন দ্বিতীয় পিঁপড়া ওই ঘটনাস্থলে পৌঁছলো চিনি সংগ্রহ করতে। কিন্তু দুর্ভাগ্য তার ছিল তখন রেন ফেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। গড স্টাক অন দ্য গ্র্যানিউলস, আর ফলে সে চিনির দানার সঙ্গে আটকে থেকে গেল। ফার্স্ট কেম অ্যান্ড রেস্কিউ, তার প্রথম পিঁপড়া এগিয়ে এলো, তাকে উদ্ধার করলো। সেকেন্ড লার্নড এ লেসন, তখন দ্বিতীয় পিঁপড়া একটা উচিত শিক্ষা পেল যে আমাকে পরিশ্রম করতে হবে। খুব সুন্দর গল্প, একটু নতুনত্ব আছে, গল্পটাকে আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করছি। আমরা হেডিং দেবো এ টেল অফ 2 অ্যান্টস, 2টো পিঁপড়ার একটা কাহিনী। ওয়ান্স আপন এ টাইম 2 আন্টস লিভড ইন এ লোকালিটি, একদা একটা সময় 2টো পিঁপড়া বাস করতো একটা এলাকাতে। দে ওয়ার গ্রেট ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিল। ওয়ান অফ দেম ওয়াজ হার্ড ওয়ার্কিং, তাদের মধ্যে একজন ছিল কঠিন পরিশ্রমী, মেহনতি। বাট দ্য আদার অ্যান্ট ওয়াজ ভেরি লেজি, কিন্তু অন্য পিঁপড়া ছিল খুবই অলস। হি ডিড নট ডু এনি ওয়ার্ক, সে কোনো কাজ করতো না। দ্য ফার্স্ট অ্যান্ট, ANT, দ্য ফার্স্ট অ্যান্ট অ্যাডভাইস দ্য সেকেন্ড ওয়ান টু ওয়ার্ক হার্ড, প্রথম পিঁপড়া দ্বিতীয় জনকে পরিশ্রম করার পরামর্শ দিল। বাট দ্য সেকেন্ড আন্ট পেড নো হিট টু দিস অ্যাডভাইস, কিন্তু দ্বিতীয় পিঁপড়া এই অ্যাডভাইসে কান দিল না। সাম ডেজ ল্যাটার, কিছুদিন পর দ্য সিজন চেঞ্জড, মানে ঋতু পরিবর্তন হলো। অ্যান্ড দ্য রেনি সিজন কেম, বর্ষাকাল চলে এলো। দ্য অ্যান্টস লোকেটেড সাম সুগার গ্র্যানিউলস, আর পিঁপড়াগুলো দেখতে পেলো কিছু চিনির দানা। দেন অল দ্য অ্যান্টস ওয়েন্ট টু কালেক্ট সুগার, সমস্ত পিঁপড়া একসাথে গেল চিনি সংগ্রহ করতে। বাট দ্য লেজি অ্যান্ট ডিড নট গো উইথ দেম, কিন্তু অলস পিঁপড়া তাদের সাথে গেল না। হি ডান্সড অ্যারাউন্ড, সে চারদিকে নাচতে লাগলো। হোয়েন অল দ্য অ্যান্টস রিটার্নড আফটার কালেক্টিং সুগার, যখন সমস্ত পিঁপড়া ফিরে এলো চিনি সংগ্রহ করে। দ্য লেজি অ্যান্ট রিয়ালাইজড হিজ মিস্টেক, অলস পিঁপড়া তার নিজের ভুলটা বুঝতে পারলো। হি ইমিডিয়েটলি রিচড টু কালেক্ট দ্য সুগার, আর সে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছলো চিনি সংগ্রহ করতে। বাট নো সুনার হ্যাড হি রিচড, কিন্তু যেই না সে ওখানে পৌঁছলো, দেন দ্য রেন
ফেল, তখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দ্য লেজি অ্যান্ট গড স্টাক অন দ্য গ্র্যানিউলস, আর অলস পিঁপড়া সেই চিনির দানার সঙ্গে আটকে গেল। হি কুড নট কাম আউট, সে বাইরে বেরিয়ে আসতে পারলো না। দ্য ফার্স্ট অ্যান্ড স দিস, প্রথম পিঁপড়া সেটা দেখতে পেলো। হি কেম রানিং, সে ছুটে এলো। অ্যান্ড রেস্কিউড দ্য লেজি অ্যান্ট, এবং অলস পিঁপড়াটাকে উদ্ধার করলো। দ্য লেজি অ্যান্ট ওয়াজ অ্যাসেমড, তখন অলস পিঁপড়াটা লজ্জিত হলো। অ্যান্ড হি লার্নড এ গুড লেসন অফ ওয়ার্কিং হার্ড। লার্ন বানানো তুমি ইডিও যোগ করতে পারো, অথবা LEARNTও লিখতে পারো। এবং সে শিখলো একটা ভালো শিক্ষা, অফ ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করার। মোরাল দেবো আমরা, পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। দ্য লেবার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমরা সেকেন্ড রাইটিং এ যাবো। 8 দাগে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা বায়োগ্রাফি লিখতে বলেছে। বর্ন, জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে স্ট্র্যাটফোর্ডে, অ্যাভনে, ইংল্যান্ডের মধ্যে। বাবা মা ছিলেন জন শেক্সপিয়ার এবং মেরি আর্ডেন, তার স্ত্রী ছিলেন অ্যানি হ্যাথওয়ে। আর এডুকেশন স্ট্র্যাটফোর্ড গ্রামার স্কুলে তিনি পড়াশোনা করেছেন। কাজ করেছেন গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ, মানে ইংরেজিতে মহান লেখক ছিলেন তিনি। 39খানা নাটক লিখেছেন, 154খানা সনেট লিখেছেন এবং কিছু অন্যান্য ভার্স, কিছু কবিতাও লিখেছেন। ট্র্যাজেডি লিখেছেন, কিং লিয়ার, ম্যাকবেথ, হ্যামলেট, এগুলো হচ্ছে ট্র্যাজেডি। আর কমেডি লিখেছেন টুয়েলথ নাইট, অ্যাজ ইউ লাইক ইট, এটসেট্রা। আর তিনি মারা গেছেন 23 এপ্রিল 1616। তাহলে এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে একটা বায়োগ্রাফি লেখার চেষ্টা করব। আমরা হেডিং দেব উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে রাইটস অফ ইংলিশ লিটারেচার। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত অন্যতম একজন নাট্যকার ছিলেন। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564 অ্যাট স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন ইন ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের অ্যাভনের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে। হিজ ফাদার্স নেম ওয়াজ জন শেক্সপিয়ার, তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার। অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ ম্যারি আর্ডেন, এবং তার মায়ের নাম ছিল ম্যারি আর্ডেন। উইলিয়াম শেক্সপিয়ার স্টাডিড ইন স্ট্র্যাটফোর্ড গ্রামার স্কুল, এই স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন। হি হ্যাড গ্রেট ইন্টারেস্ট ইন রাইটিং, লেখাতে তার প্রচুর আগ্রহ ছিল। হি হ্যাড হিজ ওন স্টাইল অফ রাইটিং, তার নিজস্ব লেখার কিছু স্টাইল বা পদ্ধতি ছিল। হি বিকেম দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ, ইংরেজিতে তিনি মহান লেখক হয়েছিলেন। হি ওয়াজ ফেমাস ফর হিজ প্লে রাইটিং, তার নাটক লেখার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হি রোড 39 প্লেস, তিনি মোট 39খানা নাটক লিখেছেন। অল হিজ প্লেজ আর এনরিচড উইথ স্টোরি, ল্যাঙ্গুয়েজ, প্লট, ক্যারেক্টার্স অ্যান্ড ক্লাইম্যাক্স। তার সমস্ত নাটকগুলো গল্প, ভাষা, প্লট, চরিত্র এবং ক্লাইম্যাক্সের জন্য সমৃদ্ধ। হিজ ফেমাস প্লেজ কিং লিয়ার অ্যান্ড ম্যাকবেথ আর ট্র্যাজেডি, তার যে বিখ্যাত নাটক কিং লিয়ার, ম্যাকবেথ, এগুলো হচ্ছে ট্র্যাজেডি, মানে বিয়োগান্তক নাটক যার শেষটা দুঃখের। আর হিজ প্লেজ টুয়েলথ নাইট, অ্যাজ ইউ লাইক ইট আর কমেডিজ, আর তার বিখ্যাত নাটক টুয়েলথ নাইট বা অ্যাজ ইউ লাইক ইট, এগুলো হচ্ছে কমেডি মানে হাসির নাটক। সাম আদার প্লেজ আর হ্যামলেট, অথেলো, মার্চেন্ট অফ ভেনিস এটসেট্রা। আর তার কিছু বিখ্যাত অন্যান্য নাটকগুলো হচ্ছে হ্যামলেট, অথেলো, মার্চেন্ট অফ ভেনিস, এগুলো। আর শেক্সপিয়ার রোট 154 সনেটস অ্যান্ড সেভারাল আদার ভার্সেস, তিনি মোট 154খানা সনেট লিখেছেন এবং আরও অন্যান্য কিছু কবিতা লিখেছেন। ভার্স মানে কবিতা। হি ওয়াজ এ জিনিয়াস রাইটার, তিনি একজন মেধাবী লেখক ছিলেন। হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে, তিনি অ্যানি হ্যাথওয়েকে বিয়ে করেছিলেন। হি ডায়েড অন 23 এপ্রিল ইন 1616, 1616 সালের 23 এপ্রিল তিনি মারা গেছিলেন। আর 9 জায়গাটা রাইটিং দিয়েছে, রাইট এ লেটার টু দ্য হেড অফ ইয়ার ইনস্টিটিউশন সিকিং হিজ পারমিশন টু হোল্ড এ সায়েন্স এক্সিবিশন ইন দ্য সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জড ইন ইয়োর টাউন। তোমার শহরে একটা বিজ্ঞান মেলা হচ্ছে, সেই বিজ্ঞান মেলাতে তোমার স্কুল চাইছে একটা বিজ্ঞান প্রদর্শনী করতে। অ্যাকচুয়ালি স্কুল চাইছে না, তুমি চাইছো। তো হেডমাস্টারকে রিকোয়েস্ট করো যে স্যার একটা বিজ্ঞান মেলা হচ্ছে, তো সেখানে আমরা একটা ভূমিকা নিতে পারি, আমরা বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করতে পারি। তাতে মেলায় আসা সমস্ত লোকেরা আমাদের বিজ্ঞান মডেলগুলো দেখবে, আমাদের স্কুলের সুনাম বাড়বে। স্যার আপনি পারমিশন দিন, আমরা এরকম বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করব। তো এরকম করে একটা অ্যাপ্লিকেশন লিখে হেড স্যারকে, মেনশন অ্যাবাউট দ্য বেনিফিটস অ্যান্ড ডিটেলস, এর উপকারিতা বা লাভ কি কি সেটা স্যারকে বলো, আর ডিটেলস কিভাবে কি হবে সেগুলো স্যারকে জানাও, যে জানিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখো। তো সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস করবো টু দ্য হেডমাস্টার, তারপর আমি স্কুলের নাম লিখলাম দীঘা বিদ্যা ভবন, তোমরা যে যা নিজের স্কুলের নাম লিখে দেবে। দীঘা, পূর্ব মেদিনীপুর, আমি ওই স্কুলের অ্যাড্রেসটা দিলাম, তোমরা তোমাদের স্কুলের অ্যাড্রেসটা লিখবে। সাবজেক্ট লিখবে অ্যান অ্যাপিল টু হোল্ড এ সায়েন্স এক্সিবিশন ইন দ্য সায়েন্স ফেয়ার, মানে আবেদন ওই বিজ্ঞান মেলাতে বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করার জন্য। রেসপেক্টেড স্যার, মাননীয় মহাশয়, শ্রদ্ধেয় মহাশয়, I, the undersigned, a student of class 10 of your school, would like to draw your kind attention to the fact that a science fair is going to be held in our town in the next week. যে আমি আপনার বিদ্যালয়ে ক্লাস 10-এর একজন ছাত্র, নিম্ন স্বাক্ষরকারী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি যে পরের সপ্তাহে আমাদের শহরে একটা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে চলেছে। ইটস আ গ্রেট প্ল্যাটফর্ম ফর আস টু শো দ্য ট্যালেন্টস অফ আওয়ার সায়েন্স ডিপার্টমেন্ট। এটা দারুণ একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, আমাদের যে বিজ্ঞান ডিপার্টমেন্ট রয়েছে তার ট্যালেন্ট আমরা প্রদর্শন করতে পারবো। উই ক্যান হোল্ড আ সায়েন্স এক্সিবিশন দেয়ার, আমরা সেখানে একটা বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করতে পারি। আওয়ার স্টুডেন্টস উইল মেক ইনোভেটিভ সায়েন্স মডেলস, আমাদের ছাত্রছাত্রীরা আকর্ষণীয় নতুনত্বযুক্ত কিছু বিজ্ঞান মডেল বানাবে। অ্যান্ড ডিসপ্লে দেম ইন দ্য পাবলিক, এবং জনগণের সামনে সেগুলোকে ডিসপ্লে করবে, মানে প্রদর্শন করবে। মেনি পিপল উইল ভিজিট দ্য সায়েন্স ফেয়ার, তো অনেক লোক তো আসবে ওই বিজ্ঞান মেলাতে। অ্যান্ড ওয়াচ
আওয়ার এক্সিবিশন এবং তারা দেখবে আমাদের এই প্রদর্শনী। দ্য রেপুটেশন অফ আওয়ার স্কুল উইল স্প্রেড মোর। আমাদের স্কুলের যে সুখ্যাতি বা সুনাম রয়েছে সেটা আরও বেশি করে ছড়িয়ে পড়বে। পিপল উইল নো অ্যাবাউট আওয়ার ট্যালেন্টস। লোকেরা আমাদের প্রতিভা সম্পর্কে জানবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস উইল গ্রো ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কিন্তু ছাত্র সংখ্যা বাড়বে। ইটস ভেরি ইজি টু কন্ট্যাক্ট উইথ দ্য ফেয়ার কমিটি অ্যান্ড বুক এ স্টল। এটা খুব সহজ, ওই মেলা কমিটির যে কমিটি রয়েছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে, একটা স্টল বুক করতে হবে, দিলে সমস্যাটার সমাধান হয়ে যাবে, আমরা অনায়াসে প্রদর্শনী আয়োজন করতে পারবো। কাজ এই সামান্যটুকু। সো আই থিঙ্ক উই শুড নট মিস দ্য অপরচুনিটি। তাই আমার মনে হয় এই সুযোগটা আমাদের মিস করা উচিত নয়। So I request you to hold a science exhibition in the science fair to be held in our town as stated above. তাই আমি আপনাকে অনুরোধ করছি, যেমনটা আগে বিবরণ দিলাম বা বর্ণনা করলাম, যে বিজ্ঞান মেলাটা হতে যাচ্ছে সেখানে একটা বিজ্ঞান প্রদর্শনী হোক, এই অনুরোধ আপনাকে করছি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়োর্স ট্রুলি, আপনার অনুগত। এটা লিখে তোমার নাম দেবে। এখানে আমি লিখেছি বিপ্লব কামিলা। তোমরা বিপ্লব কামিলা লিখবে না, যে যার নিজের নাম লিখবে। ক্লাস 10 লিখবে। আর আমি এখানে লিখেছি দীঘা বিদ্যা ভবন। তোমরা যে যার নিজের স্কুলের নামটা দেবে আর তারিখ দিয়ে দেবে যেদিন তুমি লিখছো। 8/12/2024 আমি দিলাম, তোমরা যেদিন লিখবে সেদিনটা ডেট দিয়ে দিবে। তো এইভাবে 114 পেজে যে ইংরেজিটা ছিল সেখান থেকে আমরা সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি, রাইটিং স্কিল সবটাই আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের খুব কাজে লাগবে। আর বাকি যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরবর্তীকালে এবিটি এর যত মডেল আছে সব মডেলের ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য কমপ্লিট গাইড তোমরা এখানেই পেতে থাকবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে প্রত্যেকে প্রস্তুতি নিতে পারে এবং মাধ্যমিক পরীক্ষা ভালো করে দিতে পারে।